আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। আপনাদের সাথে আমি আছি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি জোরদার করতে ইসরায়েলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। হয় চুক্তি নয়তো 155% শুল্ক, চীনকে হুঁশিয়ারি ট্রাম্পের। গাজায় 150 টনেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল। ঢাকার 11 স্থানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার 131। টলিউডের আলোচিত জুটি দেব ও রুক্মিণী সম্পর্কে তীব্র গুঞ্জন। ট্রফি হস্তান্তরে ভারতকে যে শর্ত দিল এসিসি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় মার্কিন মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি জোরদার করার লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার ইসরায়েল পৌঁছেছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যান্স এবং তার স্ত্রী বিমান থেকে নামার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ইসরায়েলের স্বাগত ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। যুদ্ধবিরতির পরেও টানা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 33 জন নিহত হয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় 2 বছর ধরে চলা লড়াই বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ফলে উপত্যকাটিতে স্থায়ী শান্তির আশা দেখা দিয়েছিল, তবে এই ঘটনার পর সে আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। এদিকে ভ্যান্সের মঙ্গলবার শীর্ষ মার্কিন মধ্যপ্রাচ্য দূত এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী তিনি বুধবার জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের সঙ্গেও দেখা করবেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় 1200 ইসরায়েলি নিহত হন, জিম্মি করা হয় 251 জনকে। এর জেরে ওই দিন থেকেই গাজায় নৃশংস হামলা চালায় ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত 68,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন বলে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সম্প্রতি 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানে যুদ্ধবিরতি কার্যকর করা হয়। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি ন্যায়সঙ্গত চুক্তি সম্পন্ন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন যদি এই চুক্তিতে রাজি হয় তাহলে ভালো, আর না হলে দেশটির পণ্যের উপর 155% রপ্তানি শুল্ক জারি করা হবে। সোমবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমরা চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্যিক চুক্তি করতে চাই এবং আমি আশা করছি প্রেসিডেন্ট শি জিনপিং এক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। চীন যদি বাণিজ্য সমঝোতায় আগ্রহী না হয়, সেক্ষেত্রে ওয়াশিংটন কি পদক্ষেপ নেবে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি তারা একটি ন্যায্য চুক্তিতে সম্মত না হয় তাহলে চীনা পণ্যের উপর 155% শুল্ক আরোপ করা হবে। হয় তারা সমঝোতায় আসবে, নয়তো উচ্চ শুল্ক দিতে বাধ্য থাকবে। বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্য ফায়দা লুটছে, এটা বন্ধ করতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাজারে চীনের বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয়, যার মধ্যে খাদ্য থেকে শুরু করে মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় কাঁচামালও রয়েছে। 2025 সালের 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প বলে আসছিলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনাকে প্রাধান্য দেবেন তিনি। গত আগস্ট মাসে চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্রের। ওই মাসে চীনের ওপর ধার্যকৃত রপ্তানি শুল্কের পরিমাণ 30% থেকে 145% উন্নীত করেন ট্রাম্প। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন ও মার্কিন পণ্যের উপর নির্ধারিত শুল্ক 10% থেকে 125% বর্ধিত করে। পরে অবশ্য এই মাসে বেইজিং, ওয়াশিংটন উভয়ই পরস্পরের উপর আরোপিত বর্ধিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করে, যা নভেম্বর মাসে শেষ হবে। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার গাজায় 153 টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে এক বক্তৃতায় এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে অস্ত্র আর এক হাতে শান্তির বার্তা। শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গেই স্থাপন করা যায়, দুর্বলদের সঙ্গে নয়। আজ ইসরায়েলের আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, রোববার হামাসের হামলায় তাদের 2 সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনায় বিমান হামলা চালানো হয়। তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা ইসরায়েলি সৈন্যদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে হামাস। সংগঠনটি বলছে, ইসরায়েলি গাজায় একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে।
2023 সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৬৮,১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,২০৩ জন আহত হয়েছেন। অন্যদিকে 2023 সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় প্রায় ১,১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দী করা হয়েছিল। ঢাকায় কয়েকটি জায়গায় অন্তর্বর্তী সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঝটিকা মিছিল করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়েছে। আওয়ামী লীগের ফেসবুক পেজেও বিভিন্ন জায়গায় মিছিলের দাবি করা হয়েছে। সোমবার বেলা 10টা থেকে 11:30টার মধ্যে বের করা হয় এসব মিছিল। সেখান থেকে 131 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকার কয়েকটি জায়গায় অন্তর্বর্তী সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়েছে। আওয়ামী লীগের ফেসবুক পেজেও বিভিন্ন জায়গায় মিছিলের দাবি করা হয়েছে। সোমবার বেলা 10টা থেকে 11:30টার মধ্যে বের করা এসব মিছিল থেকে 131 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় গত 10 মে জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এর আগে গত বছরের অক্টোবরে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে। কার্যক্রম নিষিদ্ধ হলেও বিভিন্ন সময় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানী সহ বিভিন্ন জায়গায় মিছিল করেছে। কোনো জায়গায় তারা প্রতিরোধের মুখে পড়েছে, কোথাও কোথাও প্রতিরোধ করতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেছে। পুলিশও ঝটিকা মিছিল ঠেকানো ও মিছিলকারীদের গ্রেপ্তারে তৎপরতা দেখিয়েছে। গত 24 সেপ্টেম্বর রাজধানীর মিছিলে চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 244 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছিল ডিএমপি। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম তখন বলেন, উত্তরা, ফার্মগেট, তেজগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে এসেছেন। টাকার বিনিময়ে তাদের দিয়ে মিছিল করানো হয়। এবার ফিরছি বিনোদনের সংবাদ দিয়ে। টলিউডের সবচেয়ে আলোচিত জুটি দেব ও রুক্মিণী। 1 দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্কের গল্প যেন প্রেমের উপন্যাসের মতোই পরিচিত সবার কাছে। কিন্তু এবার সেই গল্পে নাকি আসছে নতুন মোড়। সোশ্যাল মিডিয়া থেকে প্রকাশ্যে মঞ্চেও কোথাও যেন আর আগের মতো দেখা যাচ্ছে না এই জুটিকে। ফলে টালিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন। দেব রুক্মিণীর সম্পর্কে কি তবে ফাটল ধরেছে? কত রং চারিদিকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, টালিপাড়ার ঘনিষ্ঠ মহলের দাবি, গত বেশ কিছুদিন ধরেই নাকি দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে বেশ কয়েকবার। দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছিল। এমনকি গত বছর একবার রুক্মিণী নাকি ইনস্টাগ্রামে দেবকে আনফলো পর্যন্ত করে দিয়েছিল। যদিও পরে দেবের জন্মদিনেই ঠিকই দেখা গেছে প্রেমিকাকে। তবে গত কয়েকদিন ধরেই দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। নায়কের ফিল্মি ক্যারিয়ারের 20 বছর পূর্তি বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার অনুপস্থিতি চোখে পড়েছে সবার। এমনকি দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি রঘু ডাকাতের কোনো স্ক্রিনেও দেখা মেলেনি তাকে। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে দেব রুক্মিণীকে নিয়ে বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে। এদিকে এক কালী পূজার উদ্বোধনে যোগ দিতেই সম্প্রতি মুম্বাই থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় ফিরেছেন এই অভিনেত্রী। আজকাল কাজের সুবাদে তার নতুন ঠিকানা মুম্বাই। কলকাতার পা রাখতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। কেন রঘু ডাকাতের বিশেষ প্রদর্শনে তাকে দেখা গেল না, এ বিষয়ে রুক্মিণী জানালেন, আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালী পূজার জন্য একদিনের জন্যই এসেছি। কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাবো। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি। আমার ভাইজি আমাইরার জন্মদিন আছে। দেবের পাশে না থাকার প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে তিনি বলেন, একটাই কথা বলবো, আমাকে খুঁজতে থাকো। অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও মুখ খুলেছেন। ধূমকেতুর প্রচারের ফাঁকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা এসব বলছে তারা তো আমাদের সঙ্গে রাতে থাকে না, তাহলে জানেন কি করে আমার আর রুক্মিণীর মধ্যে কি চলছে? আমি গত 12 বছর ধরে একটা সম্পর্কে রয়েছি, কোনোদিন এটা নিয়ে কথা বলিনি, তাহলে আজ কেন এত জবাবদিহি করতে হবে আমাকে? শেষ করছি খেলার সংবাদ দিয়ে। 29 সেপ্টেম্বর দুবাই অনুষ্ঠিত এশিয়া কাপ 2025-এর ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। বিজয়ী দলটি ট্রফি ও মেডেল গ্রহণ থেকে বিরত থাকায় ফাইনালের পর আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়নি। ভারতের খেলোয়াড়রা এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও, তার কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করেন। এ কারণে মাঠে শিরোপা প্রদান অনুষ্ঠান ফাঁকা হাতেই শেষ হয়।
আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান 1 ঘন্টা বিলম্বের পর ভারতের কুলদীপ যাদব, শিবম দুবে এবং তিলক বর্মা তাদের আলাদা পারফরম্যান্সের জন্য পৃথক পুরস্কার গ্রহণ করেন। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা রানার্স আপ পুরস্কার গ্রহণ করেন। পরবর্তীতে বিসিসিআই আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ভারতকে ট্রফি হস্তান্তরের অনুরোধ করে। এসিসি উত্তর দেয়, নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি আলাদা অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় দলকে ট্রফি দেওয়া হবে। এ ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।